কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট। এবার সবাই নিজের চোখ বন্ধ করে দাও। এবার আত্মাদের ডাকো, অন্য জগতে থাকা আত্মাগুলোকে ডাকো, তাদেরকে ডাকো, এই ঘরের মধ্যে ডাকো, সবাই একসাথে ডাকো। আত্মা সামনে এসো, 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 আত্মা সামনে এসো। ভিকি, কি হচ্ছে তোর? ভিকি, ভিকি কি হলো? ভিকি কিছু বলো না। এর ভেতরে সত্যি করে আত্মা ঢুকে যায়নি তো? দেখে তো তাই মনে হচ্ছে। ভিকি, ভিকি কি করছো? ছেড়ে দাও। ভিকি, ভিকি, ভিকি। রাহুল, রাহুল তুমি ঠিক আছো তো? ও তোমাকে মেরে ফেলেছিল। ভিকি, ভিকি, এ মরে গেল না তো? ভিকি, 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 ভিকি। বাস তো চলছে। হোয়াট ননসেন্স! এগুলো ইয়ার কি ছিল? আমার যদি হার্ট ফেল হয়ে যেত তো? তাতে কি হয়েছে? পরের বার আমরা তোমার আত্মাকে ডাকতাম। What's wrong with you? এভাবে কেউ ইয়ার কি করে না। জাস্ট রিল্যাক্স গাইস, এসব প্ল্যানচেট ট্যানচেট করে কোনো লাভ হয় না, এতে কোনো আত্মা ফাত্তা আসে না। যদি তোমরা সত্যি আত্মা দেখতে চাও তাহলে আমার সাথে ভীমগড় চলো। ভীমগড়? ভীমগড়? এটা কোথায়? শহর থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে, ওখানে আমার আঙ্কেলের একটা বাড়ি রয়েছে যেটা হন্টেড, যেখানে শুধু আত্মারাই থাকে। তো তোমার আঙ্কেল কি হন্টেড বাংলোয় থাকে? আরে না রে বাবা, উনি তো কানাডাতে থাকেন আর উনি ওখানের জন্য একটা কেয়ারটেকার রেখেছেন। যদি তোমরা সত্যি আত্মা দেখতে চাও তাহলে আমার সাথে ভীমগড় চলো। সাউন্ড সো এক্সাইটিং। যাওয়া যাক। আমি ওই হন্টেড বাংলোতে যাব না। কাম অন অনিতা, উইল হ্যাভ ফান। লেটস গো। সবাই হ্যাঁ না বললে যাবো কি করে? প্লিজ 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 প্লিজ। ওকে, লেটস গো। এই বাংলোটা তো মনে হচ্ছে কোনো ভূতের ফিল্মের সেট ইয়ার। আমি বলেছিলাম না যে তোমরা যদি সত্যি আত্মা দেখতে চাও তাহলে এখানে আসতে হবে। আরে আমার তো মনে হয় এখান থেকে ফিরে যাওয়া উচিত। আর এমনিও এই বাংলোটা বাইরে থেকে এত ভয়ঙ্কর, ভিতর থেকে না জানি কি রকম হবে। আরে এই কেয়ারটেকারটা কোথায় চলে গেছে ইয়ার? এই গানের হর্ন কি শুনতে পাচ্ছে না? জোরে আরেকবার। এই দেখ, এসে গেছেন। এ আবার কিরম কেয়ারটেকার? এটা আমার আঙ্কেলের ওয়ার্ল্ড ক্লাস কেয়ারটেকার। নিস্তব্ধতায় হর্নের আওয়াজ আরো জোরে শোনা যায়। আঙ্কেল আপনাকে নিশ্চয়ই বলেছেন যে আমরা এখানে থাকতে আসছি। হ্যাঁ, গাড়ি ওইদিকে পার্ক করো। চলো চলো। এই যে জিনিসপত্র কোথায়? এদিকে আছে। নামো। কাকা, হ্যাঁ, সত্যি সত্যি কি এই বাংলোতে কোনো মেয়ের আত্মা থাকে? এই বাংলোতে নয়, এই বাংলোর পিছনে ঘন জঙ্গল আছে, সেখানে অনেক আত্মা ঘুরে বেড়ায়। জঙ্গলে আত্মা? হ্যাঁ, যাই হয়ে যাক না কেন ওই জঙ্গলের দিকে যাবে না।
বুঝেছ? চলো। এই তোমার আঙ্কেলের ওয়ার্ল্ড ক্লাস কেয়ারটেকার এতটাই ভয়ঙ্কর যে আমাদের তো আর কোনো আত্মার দরকারই নেই। ও ঠিকই বলছিল, ওই দিকের জঙ্গলে সব আত্মারা থাকে। ভিকি, তুই আমাদের বারবার বোকা বানাতে পারবি না। আমি সব জানি। তুই একে বলেছিলিস যে আমরা আজকে সবাই এখানে আসবো, আর সেই জন্যই ও বলল যে জঙ্গলে আত্মারা ঘোরাঘুরি করে। আমরা শুনে ভয় পেয়ে গেলাম। আমি সব জানি। কিরে, ঠিক বলছি তো ভিকি? চলো ইয়ার, ভেতরে চলো। আর তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে। হ্যাঁ চল, লেটস গো। তোকে তো এবার আমি এমন মজা দেখাবো যে সারা জীবন তুই মনে রাখবি। ওয়াও, আই রিয়েলি লাভ দিস প্লেস। পিকনিকের জন্য এর থেকে ভালো জায়গা আর তো কোনো হতেই পারে না, তাই না অনিতা? আমার তো এখানে খুব ভয় করছে। হয় অনিতা, এতটাও ভয় পাওয়া না শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক বলেছিস তুই। আচ্ছা ভিকি, আমার একটা কথা বল। তুই তখন বলছিলিস যে বাংলোতে আত্মা আছে, আর এখানে আসার পর তোর ওয়ার্ল্ড ক্লাস কেয়ারটেকার বলছে যে জঙ্গলে আত্মা রয়েছে। আত্মা বাংলোতে থাকুক বা জঙ্গলে, তাতে কি যায় আসে? এটাই সব থেকে বড় ব্যাপার যে আমরা সবাই এখানে। আর তাছাড়াও ভীমগড় আসতে গেলে মনে জোর থাকা চাই। কাম অন ভাই ভিকি, কেন? প্লিজ চেঞ্জ দ্য টপিক, ওকে? সোজাসুজি বল না যে তুই ভয় পেয়ে গেছিস। কি বলতে চাস তুই? ও প্লিজ গাইস, স্টপ ইট। আমরা এখানে আনন্দ করতে এসেছি, আর ওহো। তোমরা দুজনে কখন থেকে ঝগড়া করে তুই চলেছো? ওকে কেন বলছিস না? কখন থেকে ও নিজের বাহাদুরির ঢেড়া পেটাচ্ছে? রাহুল প্লিজ, তুমি অন্তত থামো। আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আমার তোর থেকে বেশি সাহস রয়েছে, কখনো চ্যালেঞ্জ নিয়ে দেখিস। যদি তাই হয় তাহলে গিয়ে দেখা ওই পেছনের জঙ্গলটায়, তাও আবার একা একা। পাগলামো করো না রাহুল। যদি সত্যি ওখানে ওই জঙ্গলে কোনো আত্মা থাকে। আরে ও তো কাউকে ভয়ই পায় না। যদি কোনো আত্মা আসো একাই সামলে নেবে। ওহো, আর যদি আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিই তাহলে? তাহলে আমি মেনে নেব যে আমি একটা ভীতু আর তুই সব থেকে বেশি সাহসী। ডান। ওকে ডান। আচ্ছা ভিকি, এখান থেকে তুই এবার জঙ্গলে যাবি, আর কাল সকাল অবধি ফিরবি না। ঠিক আছে। আরেকবার ভেবে দেখো, কিন্তু যদি ভেতরে সত্যি সত্যি কোনো বিপদ হয় তো? আমি কোনো কিছুকে ভয় পাই না। দ্যাটস লাইক মাই গুড বয়। অল দ্য বেস্ট। আমার খুব খারাপ ফিলিং হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন খুব খারাপ কিছু হতে চলেছে নাতাশা। চিল ইয়ার অনিতা, কিছুই হবে না। তুই দেখ, আমার ভিকি জঙ্গলের ভেতরে যাবে আর সকালে ফেরতও চলে আসবে, আর রাহুলকে শত থেকে হারিয়ে দেবে। কে জিতবে আর কে হারবে সেটা তো সকালেই বিচার হবে। চল এবার যাওয়া যাক। নাতাশা, এটা তো ভিকির গলার আওয়াজ। ওর কিছু তো হয়ে যায়নি না? তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি। ভিকি, কি হলো ওর? ভিকি কোথায় তুই? ভিকি কোথায় তুই? ভিকি, ভিকি কোথায় তুই? ভিকি! এই রাহুল এখনো পর্যন্ত কেন আসছে না? আমার খুব ভয় করছে। যদি রাহুল আর ভিকি দুজনেরই কিছু হয়ে যায় তো? একটা কাজ করা যাক, ভেতরে গিয়ে দেখি। আমার খুব ভয় করছে। চল না, আমি তো তোর সাথে আছি না। চল না, গিয়ে দেখা যাক। সামনে। ওই জঙ্গলের ভেতরে কি হয়েছে? আমার খুবই ভয় করছে নাতাশা। কিছুই হবে না অনিতা। ভিকি, ভিকি কোথায় তুমি? আমার খুব ভয় করছে। ভিকি! ভিকি! নাতাশা! ওই দেখ, নাতাশা! রাহুল, তুমি ঠিক আছো তো? রাহুল, ভিকি কোথায়? রাহুল, রাহুল, ভিকি কোথায়? হ্যাঁ? বোঝা যাচ্ছে না কি দিয়ে গলা টিপেছে। ওয়্যারের কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। অদ্ভুত চিহ্ন। মনে হচ্ছে গলা টিপে ধরার পরেও এই ছেলেটা বেঁচে ছিল, আর সেই জন্যই এর পেটে এই গভীর ক্ষত দেখতে পাচ্ছি। শরীরেও অনেক ক্ষত চিহ্ন আছে। আর এই হাতে আঁচড়ের দাগ দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো হাতাহাতি হয়েছিল। মনে হচ্ছে যখন এর গলা টিপে ধরা হয়েছিল ওর মুখটাও চেপে ধরা হয়েছিল, আর হাতও চেপে ধরা হয়েছিল ওকে কন্ট্রোলে রাখার জন্য। হাতে দেখো ঘড়ি পরার দাগ আছে, কিন্তু ঘড়ি নেই। আর এই দেখো আংটি পরার চিহ্ন আছে, কিন্তু আংটিটা উধাও। একবার উল্টাও দেখি বডিটা। স্যার, পেছনে তো আঘাত করা হয়নি।
স্যার হুম? পকেট তো খালি, কোনো ওয়ালেট বা কিছুই নেই। এমনটা নয় তো যে খুনটা শুধু লুটপাটের জন্য করা হয়েছিল? হয়তো যখন এই ভিকি এই জঙ্গলের মধ্যে ঢোকে তখন ওর কাছে মোবাইল আর হ্যাঁ স্যার, আর হাতে আংটি আর ঘড়িও ছিল। ও চেনও পড়েছিল। চেনও উধাও হয়েছে। কি ডিজাইন ছিল এই চেনের আর আংটির? ওর আংটিটা সোনার ছিল, ওর চেনটাও। ওর চেনের ওপর ওর নামের প্রথম অক্ষর ভি লেখা ছিল। গত বছর জন্মদিনে আমি গিফট করেছিলাম। নিজেকে একটু সামলে নাও প্লিজ। সাহেব, এই জঙ্গলে অনেক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। আত্মা? হ্যাঁ, আত্মা। আমি তো এই বাচ্চাদেরকে বারণ করেছিলাম যেন জঙ্গলে না আসে, কিন্তু আমার কথা তো শুনলো না ওরা। এখন দেখো পরিণাম। একটা ঝাপড় গালে পড়লে না তোর কি অবস্থা হবে তুই জানিস না। এসব ভুলভাল বকা বন্ধ কর। আত্মা খুলে নিয়ে গেছে ওর ঘড়ি, আংটি আর চেন। ক্ষমা করবেন সাহেব। রাহুল, তুমি ঠিক আছো? যখন ভিকি খুন হয় তখন তুমি জঙ্গলেই ছিলে, তাই না? Yes, sir. এবার ভালো করে ভেবে বলো এখানে জঙ্গলের মধ্যে কি হয়েছিল। ভিকির চিৎকার শুনে যখন আমি জঙ্গলের ভেতরে আসি তখন আমি দেখলাম যে আর তারপর ভিকিকে মেরে ফেলে ওই গাছটা ওখান থেকে চলে গেল। তুমি বলতে চাইছো ভিকিকে একটা গাছ মেরেছে? মনে হচ্ছে কাল রাতের ঘটনা থেকে এখনো বেরোতে পারেনি স্যার। একে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। সাহেব, আমি মিথ্যে কথা বলিনি। অশরীরী আত্মা গাছ হয়ে এসেছিল। আত্মা চুপ রেডি। নিখিল, এই লোকটাকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও, না হলে আমি কিছু একটা করে বসবো। যাও এখান থেকে তুমি। না, না, আমার কথাটা শুনুন না, আমি সত্যি আপনাদের কথা গল্প বলছি। বলছি আপনাকে, আসুন আমার সঙ্গে আসুন। এদিকে রাহুল, আসুন। গল্প বানানো বন্ধ করো। সত্যি সত্যি বলো ভিকিকে খুন কে করেছে? আমার কথা বিশ্বাস করুন স্যার, ভিকিকে গাছই মেরেছে। না স্যার, আমার মনে হচ্ছে এই মেরেছে আমার ভিকিকে। নাতাশা, পাগলামি করিস না। রাহুলকে দোষ দিচ্ছিস? তোর মনে আছে নিশ্চয়ই রাহুলের জঙ্গলে যাওয়ার আগেই ভিকি চিৎকার করেছিল না? তুমি আমার কথা ঘোরানোর চেষ্টা করো না। নাতাশা, আমি সেটাই বলছি যেটা সত্যি। হ্যাঁ নাতাশা, ভালো এটাই হবে যে তুমি তোমার মুখ বন্ধ করো। এদের এভাবে হবে না, এদের সবাইকে বিউরোতে নিয়ে চলো। রাহুল, তুমি নিশ্চয়ই জানো কে মেরেছে ভিকিকে। স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে ভিকিকে গাছে মেরেছে। একবারে সত্যি কথাটা বলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝলে তুমি? ভিকিকে গাছই মেরেছে, গাছই মেরেছে আর গাছই মেরেছে স্যার, আমার কথা বিশ্বাস করুন। রাহুল, তুমি এটা কি বলছো? বলার আগে একটু ভাবো। একটা গাছ কি করে মানুষকে মারতে পারে? একটা কাজ করো, ওর মা বাবাকে বিউরোতে ডাকো, দেখতে দাও ওনাদের নিজেদের ছেলে কি করেছে। ওনাদের মনের অবস্থা কি হবে তুমি জানো? যখন ওনারা জানবেন যে ওনাদের ছেলে একটা খুনি। স্যার প্লিজ ওনাদের ডাকবেন না স্যার। সত্যি কথা বলো। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার, রাহুলের কথায় বিশ্বাস করুন স্যার, ও কখনো মিথ্যে বলে না স্যার, ও কখনো মিথ্যে বলে না। তুমি ওরা তো পক্ষ নিচ্ছ কেন? তোমরা দুজনে মিলে আবার খুনটা করনি তো? হ্যাঁ স্যার, এরা দুজনে মিলেই আমার ভিকিকে মেরেছে। নাতাশা, আমরা তোর বন্ধু হই আর তুই আমাদেরকেই ফাঁসানোর চেষ্টা এক করছিস। মিনিট। কি বলছিলে নাতাশা তুমি? গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে রাহুল আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওর প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিলাম কারণ আমি ভিকিকে ভালোবাসি। আর এই রাহুল ওটারই প্রতিশোধ নিয়েছে, মেরে ফেললো আমার ভিকিকে। কি সব বাজে বকছিস তুই? এ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। তুমি নাতাশাকে প্রপোজ করেছিলে? এটা সত্যি, আমি ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু যখন থেকে অনিতা আমার জীবনে এসেছে তখন থেকে অনিতাকে ছাড়া আমি আর অন্য কোনো মেয়ের ব্যাপারে ভাবি না স্যার। স্যার এ মিথ্যা কথা বলছে স্যার। না স্যার, এ মিথ্যা কথা বলছে। আমার মনে হয় ওই ভিকিকে মেরেছে আর আমাকে আর রাহুলকে ফাঁসানোর চেষ্টা করছে। স্যার আমি এরকম কাজ কেন করতে যাব স্যার? স্যার আমি ভিকিকে ভীষণ ভালোবাসতাম। ব্যাপারটা এরকম না তো যে তোমরা তিনজনেই বিকির মৃত্যুতে জড়িত আর এখন আমাদের বোকা বানাতে চাইছো। তাছাড়া তোমরা তিনজন মিলে ভিকির ঘড়ি আর বাকি জিনিসও চুরি করেছো। এটা প্রমাণ করার জন্য যে খুনটা চুরির জন্য হয়েছিল। আমরা এমন কেন করব স্যার? হ্যাঁ স্যার, আমরা এরকম কেন করব? স্যার, আমাদের কথা বিশ্বাস করুন স্যার। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা তো পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, ভিকির পেটের ক্ষতর মধ্যে আমি এইটা পেয়েছি, পাতার একটা টুকরো, একটা গাছের পাতা। যে হাওয়ায় গাছের পাতা উড়ে এসেছিল আর ক্ষতের উপর পড়েছিল। না সচিন, যদি এরকম হতো তাহলে আমরা পাতা ওপরে ওপরেই পেতাম, কিন্তু আমরা এই পাতা ক্ষতের অনেক গভীরে গিয়ে পেয়েছি, অনেক ভেতরে। আর বস, এই ভিকির গলার মধ্যে যে ক্ষতটা আছে, এই ক্ষত থেকেও আমি একটা জিনিস পেয়েছি, সেটা এই
এটা তো কাঠের একটা টুকরো মনে হচ্ছে, গাছের ডালের মতো। এক্স্যাক্টলি, কাঠের একটা টুকরো, গাছের ডালের একটা কাঠের টুকরো। হ্যাঁ, কিন্তু এই টুকরো এর গলায় কি করে ঢুকলো? দেখো ভাই, খুঁজে বার করা, ধরা, এসব তোমাদের কাজ। আমি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের বলে দিলাম। স্যার মানে রাহুল সত্যি বলছিল খুনটা গাছ করেছে? গাছ খুন করতে পারে না কাজল, এটা অন্য কোনো গল্প, যার রহস্য ওই জঙ্গলে লুকিয়ে আছে। স্যার এই জঙ্গলের মধ্যে ওই পাতা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এখন তো এমনটাই মনে হচ্ছে। ওই যে বিশেষ ধরনের গাছের পাতাটা, যেটা আমরা ওই ভিকির লাশের পাশে পেয়েছিলাম, সে গাছে জঙ্গলের নয়, অন্য জায়গা। হতে পারে স্যার ওটা গাছের পাতা নয়, বরং কোনো লোক যে গাছের পাতার কস্টিউম বানিয়ে পড়েছিল। হতেও পারে। এটা পায়ের ছাপ। কোনো জন্তুর পায়ের ছাপ মনে হচ্ছে। ছাপগুলো কিন্তু অনেক বড়, হাতির বাচ্চার পায়ের মতো। এই জঙ্গলে হাতি? এই জঙ্গলে কোনো হাতিই নেই, তো হাতির পায়ের ছাপ কোত্থেকে আসবে? খুনি যে পোশাক পরেছিল, মানে আমি বলতে চাইছি গাছের যে কস্টিউমটাও পরেছিল, তার সাথেও বড় সাইজের কোনো জুতো পরেছিল না তো, যে জুতোর কারণেই এই রকম হাতির পায়ের মতো দাগ পড়ে গেছে। স্যার, আর সেই হাতিটা স্যার নিজের মোবাইল ফোনটা এখানে ফেলে রেখে গেছে, ভেঙে গেছে যদিও। স্যার মনে হচ্ছে এটা ভিকির মোবাইল। ও এটা জানতো যে আমরা এই মোবাইলের রাস্তা ধরেই ওর কাছে পৌঁছবার চেষ্টা করতে পারি, সেই জন্যই ও মোবাইলটা ভেঙে এখানে ফেলে দিয়ে গেছে। যদি এই খুনিটা সত্যিই ভিকিকে লুট করে থাকে, তাহলে নিশ্চয়ই এই এলাকাতে আরো অনেক এই ধরনের খুন আর লুটপাটের ঘটনা ইতিপূর্বে ঘটে থাকবে। সচিন, এক কাজ করো, তুমি লোকাল পুলিশ স্টেশন থেকে এটা খোঁজ করো যে এই ধরনের খুন বা লুটপাট এখানে হয়েছিল কিনা, আর কোনো লোক এই চলন্ত খুনি গাছকে দেখেছে কিনা। স্যার। হ্যাঁ স্যার, ভীমগড় পুলিশ স্টেশন থেকে জানতে পারলাম যে ওখানে আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি ধরনের ঘটনা? স্যার, ওখানকার পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বললেন এই দিন তিনেক আগের ঘটনা, ওখানে একজন কাপলে এসেছিল আর বলেছিল যে হাইওয়েতে একটা গাছকে চলতে ফিরতে দেখেছিল। কি? গাছকে চলতে ফিরতে দেখেছে? হ্যাঁ স্যার, কিন্তু ওখানে কেউই ওদের কথা বিশ্বাস করেনি, বরং মজা করেছিল। আচ্ছা, এই হাজব্যান্ড ওয়াইফ কারা? স্যার, এনারাই হলেন তারা যারা ওই গাছটাকে দেখেছিলেন। হ্যালো স্যার, আমার নাম রণবীর আর ইনি আমার স্ত্রী নয়না। আপনারা কি সত্যিই গাছকে চলতে ফিরতে দেখেছেন নাকি অন্য কিছু ছিল? হ্যাঁ স্যার, ওটা গাছই ছিল। এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা বলুন। স্যার, 3 দিন আগে আমরা পুনে থেকে শহরের দিকে ফিরে আসছিলাম, আর তখনই ভীমগড় এলাকাতে। এই অনেকক্ষণ ধরে তুমি ড্রাইভ করছো, এবার আমাকে দাও। সামনের সিটে যদি এরকম সুন্দরী স্ত্রী থাকে, তাকে ড্রাইভ করতে দেওয়া উচিত নয়। প্লাট, বউয়ের সঙ্গে প্লাট। আরে ওটা কি? গাছ হেঁটে যাচ্ছে। আমি শুনেছি এই এরিয়াতে কিন্তু অনেক আত্মারা ঘোরাফেরা করে, তাড়াতাড়ি চলো। ওই রকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আমি আজ পর্যন্ত কখনো হইনি স্যার। হ্যাঁ স্যার, ওটা দেখার পর আমি একদম অবাক হয়ে গেছিলাম হেঁটে যাওয়া গাছ দেখে। এটাও তো হতে পারে যে ওটা কোনো গাছ ছিলই না, গাছের কস্টিউম নিয়ে কোনো মানুষ চলছিল। আপনি বলতে চাইছেন ফ্যান্সি ড্রেস কস্টিউম? হ্যাঁ, ওরকমই কিছু। না স্যার, ওটা কোনো কস্টিউম ছিল না। ওটা দেখে তো মনে হচ্ছিল যে অর্ধেক গাছ আর অর্ধেক মানুষ। অর্ধেক গাছ আর অর্ধেক মানুষ? মানে পুরো গাছ ছিল না ওটা? রাত্রিবেলা ছিল আর হাইওয়েতে খুব অন্ধকার ছিল। গাড়ির আলোতে যেটুকু দেখতে পেয়েছি তাই দেখেছি। কিন্তু স্যার, আমার যতদূর মনে আছে ওটা অর্ধেক গাছ আর অর্ধেক মানুষই ছিল। ওটার হাতের জায়গাটায় ডালপালা আর ওই পায়ের ওখান থেকে কিছু শিকড় টিকড় বেরিয়েছিল স্যার। হাতের জায়গায় ডাল আর পায়ের জায়গায় গাছের শিকড়ে, গল্পটা কি? স্যার, আমার তো মনে হয় যে এটা কোনো লোক যে গাছের ছদ্মবেশে খুন করছে। আপনি একটু ওই গাছটার স্কেচ বানিয়ে দিন। কিন্তু স্যার, আমার ঠিক মনে নেই। যতটা মনে আছে ততটাই বলবেন। এটা মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। খুন হয়েছে? কোথায়? আসুন সাহেব। এত সব অসৎ পাতা। এই খুনটা ওই গাছওয়ালা মানুষ করেনি তো? সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, ধস্তাধস্তি হয়েছে এখানে। এই লোকটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে হয়তো। গলাও একই রকম চিহ্ন রয়েছে যেমন ভিকির গলায় ছিল। আরও দেখো,
পেটেও একই রকম ক্ষত রয়েছে। ওর মুখে আর হাতেও ক্ষতচিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে যেন কেউ নখ দিয়ে আঁচাটেছে। স্যার, হ্যাঁ কাজল, এ দেখুন স্যার, এরও সারা শরীরে একই রকমের চিহ্ন আছে। স্যার, এই গাছ মানব অদ্ভুতভাবে লোকেদের খুন করছে। স্যার, যদি ওই গাছওয়ালা মানুষটা খুন করে তাহলে ডালপালা দিয়ে গলা টেপে নিশ্চয়ই। স্যার, আমার তো মনে হয় যে ওই গাছের মধ্যে যদি কোনো ভূত টুত থাক। কি বলে? হ্যাঁ, কিছু না। বাইরে যাও। বাইরে যে গাড়িটা রয়েছে ওটা খুব ভালোভাবে চেক করো, দেখো কিছু পাও কিনা। ইয়ে স্যার। সচিন, কাজল, তোমরা পুরো ঘরটা খুব ভালোভাবে চেক করো। স্যার, স্যার, খুন যখন হয়েছে তখন তখন তুমি কোথায় ছিলে? আমি ওই সময় বাজারে গেছিলাম সবজি কেনার জন্য, এসে দেখলাম। এই দুজনের মধ্যে কতদিন আগে বিয়ে হয়েছে? না সাহেব, ইনি বীরেন বাবু স্ত্রী নন। বীরেনের স্ত্রী নয় উনি? না সাহেব, বীরেন সাহেবের স্ত্রী হচ্ছেন গায়ত্রী দেবী। কিন্তু জানি না এই ভদ্রমহিলা কি জাদু করে রেখেছিলেন যে সাহেব ওনাকে বাইরে বের করে দিয়ে ইনাকে এনে রেখেছিলেন। তার মানে তোমার সাহেব দ্বিতীয় বিয়ে করেছিলেন? না সাহেব, ইনি তো এমনি এখানে থাকতেন। আচ্ছা, ওনার নাম কি? অনুপমা। স্যার, হ্যাঁ সচিন, এই ডায়েরিটা পেলাম। সাহেব, এটা গায়ত্রী ম্যাডামের ডায়েরি। উনি এর মধ্যে রোজ কিছু না কিছু লিখতেন। গড ইজ গ্রেট। আচ্ছা, একটা কথা বলো, খুব ভালোভাবে দেখে তারপর বলো, এখান থেকে কি কিছু গায়েব হয়েছে? সাহেব, এখানে পিতলের মূর্তি রাখা ছিল, সেগুলো এখানে নেই। পিতলের মূর্তি? হ্যাঁ সাহেব, এখান থেকে কিছু পিতলের মূর্তি আর দামি জিনিস উধাও। এর মানে এই গাছওয়ালা খুনি লুটপাট করার জন্য খুন করছে। স্যার, গাড়ির মধ্যে থেকে এই ড্রাইভিং লাইসেন্সটা পেলাম স্যার। ভেরি গুড। চলো, অনুপমার অ্যাড্রেস তো পাওয়া গেল। স্যার, স্কেচ রেডি। চলো গিয়ে দেখি। লোকটার হাত পা এরকম ছিল? হ্যাঁ স্যার, ওই গাছটা এরকমই ছিল। হাতে ডালপালা গজিয়ে আছে, পায়ে শিকড় গজিয়ে আছে। এই একটা অদ্ভুত রকমের চেহারা, সারা শরীরে পাতা লাগানো আছে, অর্ধেক মানুষ অর্ধেক গাছ। আসলে জিনিসটা কি? আপনি কি শিওর এই স্কেচটা ঠিকঠাক বানানো হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো এভরিবডি। গুড ইভিনিং ডক্টর। কি ব্যাপার ভাই, তোমরা এত টেনশনের মধ্যে আছো? স্যার, আপনি এখানে? আরে ওই অনুপমা আর বীরেনের লাশের মধ্যে আমি এমন কিছু পেয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কি পেয়েছেন ডক্টর সালুকে? এইটা পাওয়া গেছে, এইটা। আমি ওই দুজনের জখমের মধ্যে থেকে এই গাছের পাতা আর এই কাঠের টুকরো পেয়েছি। ডক্টর সালুকে, বিকির লাশ থেকেও তো আপনি এরকমই জিনিস পেয়েছিলেন, তাই না? এক্স্যাক্টলি, তাই তো আমি এসেছি দয়া। দয়া, এখন 100% কনফার্ম হয়ে গেছে যে এই দুজনের খুন যে গাছটা করেছে সেই গাছটা ভিকিকে খুন করেছে। বাই দ্য ওয়ে, তোমরা ওখানে কি দেখছো? এটা ওই খুনিরই স্কেচ, একটু আপনিও দেখে নিন। এ খুন করেছে? হ্যাঁ ডক্টর সালুকে, এবার বুঝতে পারছেন আমরা কেন হতবাক? অদ্ভুত ব্যাপার। আমি তো এতদিন শুনেছিলাম যে ইন্দোনেশিয়া, রোমানিয়া এরকম ঘটনা ঘটে, আর এখন এখানে ইন্ডিয়াতেও। তার মানে হলো স্যার, রোমানিয়া আর ইন্দোনেশিয়াতে গাছ খুন করে? বিবেক, এটা গাছ নয়, গাছ নয়, এটা এটা একটা মানুষ। মানুষ গাছের মতো দেখতে মানুষ। এক্স্যাক্টলি, এটা একটা মানুষ। আর এইটা যে ঘটেছে এটা একটা অদ্ভুত ধরনের অসুখ, আর এই অসুখ হলে পরে মানুষ একটা গাছের মতো দেখতে হয়ে যায়। ডক্টর সালুকে, এটা কি ধরনের রোগ যাতে মানুষকে গাছের মতো দেখতে লাগে? তো মেডিকেল টার্মে তো এটাকে এপিডার্মোডাইসপ্লেসিয়া ভেরোজিপারমেস বলে, কিন্তু সাধারণভাবে তোমরা এই রোগটাকে ট্রি সিনড্রোমও বলতে পারো। তার মানে এই অসুখটা হলে হাতের তালু থেকে ডালপালা গজাতে থাকে আর পায়ের তলা থেকে শিকড়। এক্স্যাক্টলি।
এই ধরনের অসুখ হলে মানুষের শরীরের মধ্যে যে সিমটম দেখা যায় সেটা ফোড়া। বেশি দেখা যায় মুখে, হাতে আর পায়ে। কিন্তু ডক্টর সালুখে, এই ফোঁড়াগুলো তো ছোট ছোট হয়, এত বড় নিশ্চয়ই হয় না। আর তাছাড়া ফোঁড়া তো খুব সাধারণ একটা অসুখ। ইউর রাইট। কখনো এমনটা হয় যে কিছু লোকের ইমিউনিটি সিস্টেম খুব কমজোরি হয়ে যায়। এই রকম কমজোর ইমিউনিটি সিস্টেমে শরীরের মধ্যে যদি ওয়ার্ডস হয়ে যায়, তাহলে তার ফল কি হয় সেটা তোমাদের সামনে। কিন্তু স্যার এই ওয়ার্ডস তো প্রত্যেকের হয় না, তাই না? আসলে এই অসুখটা একটা ভাইরাস থেকে হয়, এইচপিভি। যেমন এইচআইভি হয় না, সেই রকমই এইচপিভিও হয়ে থাকে, হিউম্যান প্যাথোলোমা ভাইরাস। এসো আমি দেখাচ্ছি। এই দেখো বস, ওই ভাইরাসে অ্যাটাক হওয়া এমন কিছু রোগীর ফটোগ্রাফস। ঈশ্বর এরকম রোগ যেন কোনো শত্রুকেও না দেন। কি জানি এই বেচারাদের কি অবস্থা এখন। এই অসুখটায় এই রোগীদের শরীরে কিন্তু পাতা নেই আদৌ। তাহলে এই অসুখে শরীরে পাতা গজায় না, তাই না? এক্স্যাক্টলি, পাতা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এটা গাছ নয়, একজন মানুষ। তার মানে ডক্টর সালুখে, হয়তো এই খুনি ওর এই অসুখের অন্যায় সুযোগ নিচ্ছে। ও নিজের শরীরটাকে অশ্বত্থের পাতায় ঢেকে গাছের রূপ ধরে নেয়, ইয়েস, আর তারপর লোকজনদের খুন করে। এই সময় কে এলো আবার? বোধহয় অনুপমা এসছে, আমি দেখছি তারা। হ্যাঁ দেখো। বলুন, কার সঙ্গে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি? নমস্কার, আমার নাম দীপক। আপনারা এখানে কেন? এটা অনুপমার বাড়ি তো? হ্যাঁ, ও আমারই মেয়ে। কেন? কি হয়েছে? কি হয়েছে বলুন না। দেখুন, খবরটা মোটেই ভালো নয়। অ্যাকচুয়ালি অনুপমাকে খুন করা হয়েছে। খুন? খুন? না না, আমার মেয়েকে কেউ মারতে পারে না। আপনারা শান্ত হন, শান্ত হন। সামনে নিজেকে শান্ত হন, শান্ত হন। একটু জল দাও ওনাকে। বসুন, বসুন। শান্ত হন, শান্ত হন। কে মেরেছে আমার মেয়েকে? দেখুন, খুনির একটা অদ্ভুত অসুখ আছে। অসুখ? আগে হ্যাঁ, এপিডার্মোডাইসপ্লেসিয়া পিরোসিফর্মিস। এপিডার্মি ডাইলস্পেসিয়া রোসিফর্মিস। দেখুন, এটা এমন একটা রোগ যাতে মানুষ গাছের মতো দেখতে লাগে। তার হাত গাছের ডালের মতো দেখতে লাগে, আর পা গাছের শিকড়ের মতো দেখতে লাগে। এটা সেই রোগ নয় তো যেটা এইচপিভি ভাইরাস থেকে হয়? আগে হ্যাঁ, এটা সেই রোগ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিন্তু আপনি কি করে জানলেন? আরে শ্যামেরও তো এই রোগটাই ছিল। শ্যাম? এই শ্যাম কে? অনুপমার স্বামী। ওই আমার মেয়েকে মেরে ফেলেছে। ওই ওই অনুপমাকে খুন করেছে। কিন্তু অনুপমা তো কোনো বীরেন নামের ব্যক্তির সঙ্গে থাকতো। বীরেন আর অনুপমা কলেজের সময় থেকে একজন অন্যজনকে ভালোবাসতো, কিন্তু আমাদের এই সম্পর্কটা পছন্দের ছিল না। এই জন্য আমরা অনুপমার বিয়েটা শ্যামের সঙ্গে দিয়ে দিই। কিন্তু ও শ্যামের সঙ্গে সুখী ছিল না একদম। যখনই ওই অসুখের কথা শুনলো, তখন ও বাচ্চাদের ছেড়ে বীরেনের কাছে চলে গিয়েছিল। হয়তো শ্যামই খুন করেছে ওদের দুজনকে, শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। কিন্তু স্যার, যদি খুনটা শ্যামই করে বদলা নেওয়ার জন্য, তাহলে ও বাড়িতে চুরি কেন করলো? আর ভিকিকে কেন মারলো? আমাদের ভুল পথে চালনা করার জন্য। আপনি আমাদের এই শ্যামের অ্যাড্রেসটা দিন। হ্যাঁ বলুন। শ্যাম কোথায়? ওকে ডাকো। আপনারা কারা? শ্যামের কাকা। শ্যামের আবার কাকাও আছে? কিন্তু সে তো এখানে নেই। নেই? হ্যাঁ। ঠিক আছে, এখনই জানা যাবে। বাড়িটার প্রত্যেকটা কোণা চেক করে দেখো কোথায় লুকিয়ে আছে। স্যার, আপনাদের ঘরে ঢুকে দেখার কি দরকার আছে? আমি বলছি না, শ্যাম নেই মানে তো নেই। এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ বলো, কোথায় লুকিয়ে রেখেছো শ্যামকে? স্যার, ও আমার এখানে ভাড়াটে ছিল। এখন ও এখানে থাকে না। আমি ওকে 3 মাস আগেই বের করে দিয়েছি। স্যার, বাড়িতে আর কেউ নেই। স্যার, আমি বলেছিলাম না, ও এখানে থাকে না। কেন বাড়ি থেকে তাড়িয়েছিলে? ভাড়া দিচ্ছিল না তো কি করব? স্যার, নিচেও কেউ নেই। আচ্ছা, কতদিন ছিল ও এখানে? 5 বছর ধরে। 5 বছর ধরে? তার মানে স্যার
5 বছর ধরে সে ভাড়া দিয়ে গেছিল। হ্যাঁ দিচ্ছিল, কিন্তু হঠাৎ কি একটা হয়ে গেছিল। কি হয়ে গেছিল ওর? ওর একটা অদ্ভুত রোগ হয়ে গেছিল। অদ্ভুত ধরনের রোগ? হ্যাঁ, অদ্ভুত রোগ, যেটার ব্যাপারে কেউ কোনোদিন শোনেনি। কি হয়েছিল ওর? ও হঠাৎ করে গাছের মতো দেখতে হয়ে গেছিল। গাছের মতন দেখতে লাগছিল? গাছ মানে ওরকম গাছ, শাখা পোশাকা আর পাতা থাকে? হ্যাঁ, ওর হাত পা গাছের মতো হয়ে গেছিল, আর এর জন্য ওর চাকরিটাও চলে গেছিল। কোথায় চাকরি করতো? কোনো একটা ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্ট ছিল। ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্ট ছিল? খুব খারাপ হয়েছে ওর সাথে। ওর বউও ওকে ছেড়ে চলে গেছে, আর ওর চাকরিও চলে গেছিল। খারাপ সময় আপনিও তো সাথে ছিলেন না, বের করে দিয়েছিলেন বাড়ি থেকে। এখনো কোথায় থাকে জানো নিশ্চয়ই? আমি জানি না। আচ্ছা, ওর সন্তান আছে? স্ত্রী, সন্তান? হ্যাঁ স্যার, ওর একটা মেয়ে আছে, মেহেক। কোথায় পড়ে ও? ABIS স্কুলে। আচ্ছা, ABIS স্কুল। স্যার, স্কুল রেকর্ড থেকে ওর ছবিটা পেয়ে গেছি, কিন্তু আমরা যে অ্যাড্রেসটা পেয়েছি সেটা ওর পুরনো বাড়ির। ও, স্কুল ছুটি হবে কটার সময়? 1:30টার সময় স্যার। স্যার ওই দেখুন, বাচ্চাটা আসছে। স্যার, ওকেই জিজ্ঞেস করা যাক শ্যাম কোথায়। না ফ্রেডি, বাচ্চা মানুষ, ভয় পেয়ে যাবে। শোনো শোনো শোনো, ভয় পেও না, আমরা সিআইডি থেকে আসছি। আমরা তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। সিআইডি মানে? বাবা, বাবা! আরে বাবু, কি হয়েছে মা? এনারা এনারা কারা? তোমার খেলা শেষ হয়ে গেছে শ্যাম। আমরা সিআইডি থেকে আসছি। কোন খেলা? নিজের এই অসুখের সুযোগ নিয়ে তুমি 3-3টে খুন করেছো। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো নিজেই মরে বসে আছি, আমি আবার কাকে কি মারবো? তোমার স্ত্রী অনুপমার বন্ধুত্ব বীরেনের সাথে হয়েছিল, এই কারণে ওদের খুন করো তুমি, তাই না? মা, কি হয়েছে আমার মায়ের? কিছু হয়নি বাবু, কিছু হয়নি তোমার মায়ের। অনুপমা মরে গেছে? প্লিজ স্যার, বাচ্চাটার সামনে এসব বলবেন না। তুমি যদি তোমার মেয়েকে এতটাই ভালোবাসো, তাহলে কেন করলে এটা? কেন মারলে ওর মাকে? ভগবানের নামে বলছি, আমি কাউকে মারিনি। আপনারা আমাকে বিশ্বাস কেন করছেন না? এখনই জানা যাবে সব। শচীন, এই বাড়িটা তল্লাশি নাও। আরে 3 দিন আগের রাতে তুমি হাইওয়েতে কি করছিলে? আমি তো রাত্রিবেলায় বাড়ির বাইরে যাই। তার মানে প্রত্যেকটা বাক্সে কিছু না কিছু রাখা আছে। দিনের বেলা তো বাড়ির বাইরে যেতেই পারি না এই রোগের জন্য। চুরি করা ঘড়ি আর এই আংটি, ভিকি চেইন। স্যার এই দেখুন, ভিকি চেইন আর আংটি, আর বীরেনের বাড়ি থেকে যে মূর্তি চুরি হয়েছিল, এই সব কিছু একটা গিফট বক্সে রাখা ছিল। তোমার এই অসুখ তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে শ্যাম। আমরা তোমাকে এতটা কষ্ট দেব না, নিজের থেকেই সব বলে দাও। আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। তাহলে এই চুরির জিনিসপত্র তোমার বাড়িতে কি করে এলো? স্যার, এই জিনিসপত্রগুলো কেউ গিফট করেছে। গিফট করেছে? কে? জানি না, কেউ আমাদের বাড়ির বাইরে এই পার্সেলটা রেখে যায়, যার মধ্যে খুব দামি জিনিসপত্র থাকে। এইগুলো বিক্রি করেই আমরা সংসার চালাই। গিফটের সঙ্গে আর কিছু ছিল কি? উপহারের সঙ্গে ও চিঠিও লেখে আমাকে, কিন্তু চিঠিতে কখনো নিজের নাম লেখে না। আমরা কি ওই চিঠিগুলো দেখতে পারি একবার? হ্যাঁ, আমি আনছি। শ্যাম, তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তার জন্য আমার খুব আফসোস হচ্ছে।
আমি জানি জীবনের এই দুঃসময়ে তোমার সঙ্গ দেওয়ার জন্যে কেউ নেই, তবে তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। কিছু উপহার পাঠাচ্ছি যেগুলো বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারো। আমি কে সেটা জানার কোনো চেষ্টা করো না। এমন গিফট তুমি লাগাতার পেতে থাকবে। তোমার শুভাকাঙ্ক্ষী। এবার তো আপনারা বিশ্বাস করবেন স্যার যে আমি এই খুনগুলো করিনি। আই এম সরি মিস্টার শান, কেউ একজন অবশ্য আছে যে তোমার এই অসুখের সুযোগ নিয়ে নিজের গায়ে পাতা লাগিয়ে মানুষের খুন করে বেড়াচ্ছে। স্যার এই দেখুন, গড ইজ গ্রেট। আমি সেদিন বিডেনের বাড়িতে একটা ডায়েরি পেয়েছিলাম, গায়ত্রীর ডায়েরি, আর সেই ডায়েরির প্রত্যেক পাতায় লেখা ছিল গড ইজ গ্রেট। আর এখানে দেখুন, সব চিঠিতে লেখা গড ইজ গ্রেট। তার মানে এটা গায়ত্রী? আরে বাবা আসছি। কে? আরে কে আপনারা? আরে এভাবে কিছু না বলে ঘরের ভেতরে ঢুকে আসছেন কেন? আরে বলুন আপনারা কে, বলুন আগে। সিআইডি থেকে এসেছি আমরা। সিআইডি? আর আমার বাড়িতে? এই নোটস, এই লেটার তুমি লিখেছো তো? না, এগুলো তো আমি লিখিনি। না, এটা তুমি লিখেছো। আরে আমি লিখিনি এগুলো। আর বীরেন আর অনুপমা, এদের দুজনের খুন তুমিই করেছো গায়ত্রী দেবী। বীরেন আর অনুপমাকে খুন করা হয়েছে? আগে হ্যাঁ, ওদের দুজনের খুন হয়েছে আর ওদের খুন তুমি করেছো। স্যার আপনি এসব বলার আগে একটু ভেবে বলুন স্যার। অনেক ভেবে চিন্তে আমি বলছি। স্যার না আমি এই চিঠিগুলো লিখেছি, আর না আমি বীরেন আর অনুপমাকে খুন করেছি। বীরেন তোমার স্বামী, ও তোমাকে ঠকিয়েছে। অনুপমাকে পাওয়ার জন্য ও তোমাকে ছেড়ে দিয়েছে। কে? আগে আর প্রতিশোধের আগুন তোমার চোখে জ্বলতে শুরু করলো, আর তারপরে তুমি বীরেনকে। না স্যার, এগুলো সব মিথ্যে কথা। আমি স্বপ্নের মধ্যেও বীরেনকে খুন করতে পারি না। এই সব চিঠি, এই চিঠিগুলোই প্রমাণ করে যে এই সব কাজ তুমি করেছো। এটা তো তোমারই অভ্যেস, চিঠি লেখার আগে এটা লেখা গড ইজ গ্রেট। হ্যাঁ আমার অভ্যাস আছে গড ইজ গ্রেট লেখার, কিন্তু তার মানে এটা নয় যে এই খুনগুলো আমি করেছি। আচ্ছা বিবেক, ওই ডায়েরিটা দাও তো। এই ডায়েরি, এটা তোমারই তো? হ্যাঁ এটা তো আমারই ডায়েরি। আর এই হাতের লেখাগুলো? হ্যাঁ এগুলো তো আমিই লিখেছি। তাহলে গায়ত্রী দেবী এই ডায়েরির লেখা আর ওই নোটসের লেখা দুটোকে ম্যাচ করে দেখা গেছে, আর জানা গেছে যে হাতের লেখাটা একই লোকের, আর সেটাও তোমার। ও মাই গড, এইসব তাহলে কি ও? ও মানে কার কথা বলছো তুমি? গৌরব। কে গৌরব? গৌরব আমার ভাই। ওরও অভ্যাস আছে গড ইজ গ্রেট লেখা? আগে হ্যাঁ, ওরই অভ্যাসটা আছে। কোথায় গৌরব? ডাকো ওকে। ও তো নাটকের রিহার্সালের জন্য গেছে। কোন নাটকের রিহার্সালের জন্য? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ ও আমাকে বলেছিল যে নাটকে ও কোনো গাছের চরিত্র প্লে করছে স্যার। গৌরব গাছের চরিত্রে অভিনয় করছে? আগে হ্যাঁ। এই খুনটা আবার ও করেনি তো? স্যার এরকম বলবেন না স্যার, আমার ভাই এই কাজগুলো করতেই পারে না। আমি ওকে খুব ভালো করে চিনি স্যার। গৌরবকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার ও বলেছিল যে ও কাল সকালের মধ্যে ফিরে আসবে। তার মানে আরো একটা খুন হতে চলেছে আজ রাতেই। কার খুন হতে চলেছে স্যার? যদি গৌরব শ্যামকে ফাঁসাতে চায়, গৌরব এমন কোন লোককে খুন করবে যে শ্যামের শত্রু। আমি তোমাকে পরে ফোন করছি। স্যার আপনি শ্যামকে পেয়ে গেছেন? ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি। আমার আবার কি হবে? আমাদের সন্দেহ খুনি তোমাকে মারতে চাইছে। ও আসতে পারে এখানে। মানে স্যার? তার মানে হলো খুনি শ্যামকে ফাঁসাতে চাইছে, আর ও খুব ভালো করে জানে যে আপনি শ্যামকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর এই ঘটনার সুযোগ নিয়ে ও আপনাকে মারতে পারে। কিন্তু স্যার এখন অবধি তো কেউ আসেনি এখানে। ও গড, তাহলে আর কে খুন হতে পারে? শ্যামকে চাকরি থেকে তাড়ানো হয়েছিল না? হ্যাঁ স্যার। শ্যাম কোথায় চাকরি করতো? 22 নম্বর গুদামের পেছনে যে ফ্যাক্টরিটা আছে ওখানে। তাহলে খুনি নিশ্চয়ই শ্যামের বসকে মারতে চাইবে। ঠিক, তুমি এর প্রোটেকশনের জন্য এখানেই দাঁড়াও। চলো 22 নম্বর গোডাউন। তুমি ওদিকে যাও। আরে বাবা দেখে দেখে, আজকে ভাত খাওনি নাকি? স্যার সব মেশিন বন্ধ করে দিয়েছি, আপনি একবার দেখে নিন। ঠিক আছে, কালকে টাইমলি চলে এসো। নমস্কার। কে এখানে? কে ওখানে? রঘু তুই নাকি? আরে কে আছো? সামনে আসছো না কেন? কে 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 তুমি?
আমার সামনে এসো না। আমি তোমার কি ক্ষতি করেছি? ড্রামা বন্ধ কর, খুনি গাছ এদিকে কর। এই! তোর হাতে এত ক্ষমতা নেই, বুঝেছিস? গৌরব, পালানোর চেষ্টা করো না। কত দূর পালাবি? খুব শখ ছিল গাছ সেজে মানুষকে খুন করার। আমার বোনের সাথে অন্যায় হয়েছে স্যার, আমি ভুলতে পারবো না স্যার। ব্যাস তারই বদলা নিয়েছি আমি। তাহলে কি আমি বলেছিলাম তোকে যা গিয়ে বীরেন আর অনুপমাকে শেষ করে দিয়ে চলে আয়? তুই বলিসনি, কিন্তু বীরেন যে কষ্টটা তোকে দিয়েছে সেটা তোর মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারি। তো তোমার কি মনে হয়েছে খুন করলে দিদির ক্ষতগুলো সব ভরে যাবে? আমি তো শুধু স্যার বীরেনকে শাস্তি দিতে চেয়েছিলাম। আমি তো এটা জানতামই না যে আমি ধরা পড়ে যাব। সব প্রমাণ থেকে তো শ্যামের ধরা পড়া উচিত ছিল। হ্যাঁ, চেষ্টা তুমি অনেক করেছো শ্যামকে ফাঁসানোর জন্য। প্রথমে ভিকিকে খুন করেছো, ওর ঘড়ি, চেন, দামি জিনিস সব শ্যামকে গিফট করে পাঠিয়েছো। আর তারপর বীরেন আর অনুপমাকেও মেরেছো। আর বীরেনের বাড়ি থেকে দামি জিনিস চুরি করে সেগুলো শ্যামকে বিক্রি করেছো। কি ভেবেছিলে তুমি এইসব করে একজন নিরপরাধকে ফাঁসিয়ে দেবে? শ্যামের জীবন তো এমনি নষ্ট হয়ে গেছে এই রোগটার জন্য। আমি ভেবেছিলাম যে খুন আমি করব আর ধরাও পড়বে। আমার ঘেন্না করছে তোকে নিজের ভাই বলে ভাবতে। খুনি, আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। দিদি, দিদি আই এম সরি দিদি। দিদি প্লিজ আমাকে ক্ষমা করে দে দিদি। যদি তুমি দিদিকে সাহায্য করতে চাইতে তাহলে ওর পাশে দাঁড়ানো উচিত ছিল। তিনটে খুন করেছো তুমি, একবারও ভাবোনি যে ধরা পড়ে গেলে ওনার কি হবে? হ্যাঁ, ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ স্যার ক্ষমা করে দিন। খুন করলে ক্ষমা নয়, ফাঁসি হয়, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.